প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার দল কি একটু অ্যাডভান্টেজ পেয়ে গেল, কারণ গেল রাতে আর্সেনাল 1-0 গোলে জিতেছে, ম্যানচেস্টার সিটি ড্র করেছে। এর ফলে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি থেকে 7 পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। যদিও আর্সেনালের একটা ম্যাচ বেশি খেলা, ম্যানচেস্টার সিটির হাতে একটা ম্যাচ রয়েছে, তারপরও ওই যে আপনার 2 পয়েন্টের লিড সেইটা এখন এসে 7 পয়েন্টে দাঁড়িয়েছে, কারণ আর্সেনাল 3টা পয়েন্ট পাইয়েছে, ম্যানচেস্টার সিটি 2টা পয়েন্ট হারিয়েছে। লিগ টেবিলটা একটু মনে হয় আর্সেনালের দিকে হেলে গেল, একটু আর্সেনালের দিকে হেলে গেল। এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে ওই নটিংহ্যাম ফরেস্টের ম্যাচটা, যেই ম্যাচটা পরতে পরতে রূপ পাল্টেছে, যে ম্যাচটায় ম্যানচেস্টার সিটি এমনভাবে ডমিনেট করছিল শুরু থেকে, আপনি দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই ম্যাচটা ম্যানচেস্টার সিটি পয়েন্ট ড্রপ করতে যাচ্ছে। ম্যাচটা শুরুতে সেমিনিওর গোলে আরও একবার সেমিনিও ছাড়া ডেডলকটা কেউই ভাঙতে পারছেন না ম্যানচেস্টার সিটি। সেই সেমিনিওর গোলে ডেডলক ভাঙলো ম্যানচেস্টার সিটি, সেই গোলে এগিয়ে গেল তারা। প্রথমার্ধ শেষে 1-0 গোলের কমফোর্টেবল লিড নিয়ে তারা বিরতিতে গেল, কিন্তু সেকেন্ড হাফে মর্গ্যান গিবস হোয়াইটের এই গোলটা, ব্যাক হিলে যে ফিনিশটা তিনি দিয়েছেন, দুর্দান্ত একটা ফিনিশে তিনি বাজিমাত করেছেন। এরপরে গিয়ে আরও একটা গোল, রদ্রি সেট পিস থেকে গোল দিয়ে 2-2 করেছিলেন ব্যবধানটা। কিন্তু শেষ দিকে পুরো ম্যাচের হাইলাইটস, পুরো ম্যাচের স্পটলাইট একজনের দিকে, এলিয়ট অ্যান্ডারসন দুর্দান্ত একটা গোল দিয়ে তিনি নটিংহ্যাম ফরেস্টকে তো রেলিগেশন জোন থেকে উতরে এনেছেনই, তিনি টাইটেল রেসে একটা বড় ধরনের একটা আঘাত তিনি করে দিলেন একটা গোল দিয়ে। এটার ফলে কি হলো, ম্যানচেস্টার সিটি পয়েন্ট ড্রপ করলো। প্রিমিয়ার লিগে তারা টানা কয়েকটা ম্যাচ জেতার পর এই তাদের পয়েন্ট ড্রপ হলো। হল্যান্ড ম্যাচের শুরু থেকেই স্টার্ট করলেন, কিন্তু হল্যান্ডকেও তার ওই গোলের দেখা তার কাছ থেকে পাওয়া যায় নাই। সেমানিওর গোলটা তো ছিল, মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল সেমানের গোলটা আরেকটু আগে হয়তো আসার দরকার ছিল, সেটা হচ্ছে লেটলি আসলো। আপনি রড্রির গোলটা চিন্তা করেন, 2024 সালের পর এই প্রথম হচ্ছে গিয়ে রড্রি গোল করলো। ইনজুরি, মাঠে থাকা না থাকা, এই সবকিছু নিয়ে এটা একটা প্রবলেমের মধ্যে তো রড্রি ছিল, কিন্তু ওই যে ওই গোলটা শেষ দিকে এসে কনসিড করা, এরপর মানে গার্দিওলার কাছে প্রশ্নটা ছিল তাহলে কি শিরোপার জায়গায় একটা বড় ধাক্কা ম্যানচেস্টার সিটি খেয়ে গেল। তার কথা আমাদের নিজেদের খেলার উপর নির্ভরশীল হতে হবে, রেফারিদের দিকে তাকিয়ে থাকলে হবে না। হয়তো হল্যান্ডের সঙ্গে বাকিদের যোগাযোগটা হয়নি মাঠে, ওটা বাদ দিলে দল ভালো খেলেছে। লিগে এখনো অনেক ম্যাচ বাকি, আর আর্সেনালের চেয়ে ম্যানচেস্টার সিটি যে একটা ম্যাচ কম খেলেছে সেই জিনিসটা তিনি মেনশন করেছেন। এবং পেপ গার্দিওলা আসলে ওইটাও বলছেন যে আমি ম্যাচ বাই ম্যাচ কথা বলবো, আমার সামনে নিউক্যাসলের সাথে হচ্ছে লিগ কাপের ম্যাচ রয়েছে, ওইটা হচ্ছে কি আমি ফোকাসে রাখবো, এরপর প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর দিকে তাকাবো। তবে হ্যাঁ, ওই যে আপনার একটা ম্যাচ কম খেলা, ধরেন আপনি ওই ম্যাচটা জিতলেন, তারপরও তো পয়েন্টের ডিফারেন্সটা সমান জায়গায় থাকবে, 4-4 হয়ে থাকবে। এইটা তো হচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য একটা, মানে আমি বলবো এই ম্যাচে ড্র করাটা সিটির জন্য একটা টাইটেল রেসের ধাক্কা, অবশ্যই ধাক্কা। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির কাছে। সেভিনিওরই তো আপনার ওই অ্যাটেম্পটা যেটা গোল লাইন ক্লিয়ার, এক্স্যাক্টলি, একেবারে লাস্ট শটটা ছিল একটা গোল লাইন ক্লিয়ারেন্স, যেখানে নটিংহ্যাম ফরেস্টের মুরিও সেন্টার ব্যাক তিনি খুব ভালোভাবে রিড করে তিনি গোল লাইনে গিয়ে দাঁড়িয়ে বলটা ফিরিয়ে দিলেন। এমন একটা ম্যাচে ম্যানচেস্টার সিটি পয়েন্ট খোয়ালো, যেখানে ওদিকে আর্সেনাল হচ্ছে কোনো মতে জিতে ম্যাচটা পার করেছে। গার্দিওলার কাছে এখন কি অপশনস আছে? গার্দিওলা দেখছেন যে তার প্লেয়াররা সুবিধা করতে পারছেন না। ফিল ফোডেন কালকে রাইট উইঙ্গারে শুরু করলেন। ফিল ফোডেনের কাছ থেকে অনেক চেষ্টা আমরা গতকাল দেখছি, শুরুর দিকে তিনি চেষ্টা করছেন ডি বক্সের বাইরে থেকে একটা দুটো শট নিয়ে কোনোভাবে যদি তার গোল খাওয়াটা কাটিয়ে তিনি 11-এর নিজের জায়গাটা থিতু করতে চান। একটা সংখ্যা তো ওই দিকেও থাকে, আপনি যখন 2026-এর ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা ঘোষণা করা হবে তখন কি আপনি কি ফিল ফোডেনকে রাখবেন? এই আলোচনা তো অনেক জায়গায় হয়েছে। থমাস টুকেল কি ফিল ফোডেনকে নেবেন? এতগুলো অপশন, জুড বেলিংহাম আছেন, ডেকলান রাইস আছেন, মিডফিল্ডে তো ভরা ইংল্যান্ডের অপশনসে। ওই দিক থেকে এলিয়ট অ্যান্ডারসনের ওই গোলটা হয়তো থমাস টুকেলের নজর আলাদা বাড়তেই কাড়বেন, কারণ ম্যাচের ওই মোমেন্টে গিয়ে তিনি বলটা উইন ব্যাক করলেন নিজের হাফে, এরপরে বলটা ফরওয়ার্ড করলেন, পাস দিলেন, একটা সুন্দর 1-2, পর যে গোলটা তিনি দিলেন আনসেভেবল, মানে দোনারুমার মতো কিপারের কাছে কোনো অপশনই ছিল না ওই গোলটা ঠেকানোর। এখন থমাস তুগেলের কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকবে যে আপনি 2026-এর বিশ্বকাপে যখন স্কোয়াড ঘোষণা করবে, তখন কি আপনি রেলিগেশন ব্যাটেল থাকা নটিংহ্যাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসন ডাকবেন? এটা হয়তো সবকিছু বলতে হবে মার্চের উইন্ডোতে যখন হচ্ছে ইংল্যান্ড ম্যাচ খেলবে, তখন হচ্ছে তাদের ওই দলটা কি হয়, এলিয়টের এই পারফরমেন্সটা তুকেলের কাছে ওই মার্চে বাজিয়ে দেখার মতো মনে হয় কিনা, এই সব কিছুর উপরই আসলে ডিপেন্ড করবে মনে হয় ইংল্যান্ডের এই কলাপটা। সবসময় তো ইংল্যান্ডের স্কোয়াডটা এমনই হয়
আপনি কাকে বাদ দেবেন, কাকে দলে রাখবেন, এইটা নিয়ে সাউথগেটকে যেমন লড়াই করতে হয়েছে, মিডিয়াকে ফেস করতে হয়েছে, টমাস তুখেলের ক্ষেত্রেও আসলে এই ওয়ার্ল্ড কাপের সময় সেই জিনিসটাই হবে। তবে আর্সেনালে যদি আমরা ফোকাসটা ফিরিয়ে আনি, আর্সেনাল জিতে গেছে 1-0 গোলে ব্রাইটনকে হারিয়েছে। তবে আর্সেনাল কি আর্সেনালের মতো খেলেছে, বা আর্সেনাল যে খেলাটা খেলেছে প্রিমিয়ার লিগের টাইটেল চ্যাম্পিয়ন তাদের সাথে আর্সেনাল সুলভ খেলাটা যায় কিনা? বুকায়ো সাকা একেবারে শুরুর দিকে তিনি গোলটা পেয়ে গেছেন, তাও তিনি সেই গোলটা পেলেন ব্রাইটনের গোলকিপারের ভুলে। ম্যাচের শুরুতে সেম একটা ভুল ডেভিড রায় করেছিলেন, ডেভিড রায়কে আর্সেনালকে পস্তাতে হয়নি, কিন্তু ব্রাইটনকে পস্তাতে হয়েছে। এবং পুরো ম্যাচে আর্সেনালের ওই একটাই গোল। আরো যদি আমি ছোট করে বলি, পুরো ম্যাচে মনে হয় আর্সেনালের অন টার্গেটে শট হয়েছে আর একবারে, দুটো শট মাত্র। পুরো আর্সেনাল ফার্স্ট হাফে ওই গোলটা পাওয়ার পরে মনে হচ্ছে তারা এমনভাবে কমফোর্টেবল হয়ে গেছে। এর আগে একটা এই ফ্যাবিয়ান হার্জেলারের সঙ্গে মিকেল আর্তেতার দ্বন্দ্ব হয়েছিল কিছু একটা নিয়ে। মানে ব্রাইটনের সঙ্গে আপনি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন, বুঝলাম বল পজিশন আপনার নাই থাকতে পারে, আপনি চান যে বল পজিশন আমার দরকার নেই, আমার ম্যাচের কন্ট্রোল দরকার, ম্যাচে আমার 1-0 গোলের লিড আছে, কিন্তু সেই লিডটা ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। থ্যাঙ্কস টু গ্যাব্রিয়েল মাগালেস আরও একটা দুর্দান্ত ম্যাচ তিনি পার করেছেন। ওই আপনি যে কথাটা বলছিলেন শুরুর দিকে ডেভিড রায়ার যে ভুলটা, ওই ভুলটার ওখানেও তিনি গিয়ে গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন। তিনি প্রত্যেকটা জায়গায় যতখানি মনে হচ্ছিল যে ব্রাইটন এখনই একটা থ্রেট আর্সেনালের পোস্টে ইম্পোজ করতে পারে, তখনই সেখানে গ্যাব্রিয়েল মাগালেস পৌঁছে গেছেন। একটা ভুল খুব সম্ভবত ডেকলান রাইসও করেছিলেন নাকি, আমার ঠিক মনে পড়ছে না। ডেকলান রাইসে কিছু ভুল পাস দিয়েছেন, খুব ভালো একটা ম্যাচ তিনি পার করেননি। পুরো আর্সেনালই ব্রাইটনের সঙ্গে মনে হচ্ছিল স্ট্রাগল করছে, কিন্তু শেষমেশ আর্সেনাল যা করার সেটা করে নিয়েছে। সিজনের শুরুর দিকটাতে যদি আপনি দেখেন, আর্সেনাল চেষ্টা করেছিল যে বল পজিশন ধরে রেখে ম্যাচটা কন্ট্রোল করে কোনোভাবে একেবারে ডমিনেট করে ম্যাচটা বের কর, কিন্তু এখন আর্সেনাল পুরো উল্টোটা চেষ্টা করছে। এখন আর্সেনাল বলছে ভাই আমার বল দরকার নেই, বল তুমি রাখো, আমার দরকার 3 পয়েন্ট, মানে যেভাবেই আসুক। আমার যদি বুকায়ো সাকা একটা শট নেয়, সেটা যদি ডিফ্লেক্টেড হয়ে গোলকিপারের হাতের ফাঁক দিয়ে পায়ের ফাঁক দিয়ে ঢুকে যায়, আমি ওই 1-0 গোলের লিড নিয়েই খুশি। আমার এত বাড়াবাড়ি দরকার নেই, আমার এত বল পজিশন দরকার নেই, আমার দরকার 3 পয়েন্ট। এবং আর্সেনাল সেই 3টা পয়েন্ট পেয়েছে। তবে ব্রাইটনের কোচ ফ্যাবিয়ান হার্জেলার তিনি কিন্তু রীতিমতো ধুয়ে দিয়েছেন আর্সেনালকে, আর্সেনালের খেলার সেই ধরনটাকে। তার মতে আজকে শুধু একটা দলে ফুটবল খেলতে চেয়েছে। আমি কখনোই এমন কোচ হতে চাই না যে এভাবে এই ম্যাচ জিততে চায়, সবসময় চাইবো যেন দলের সবাই মাঠে খেলাটা খেলে। অবশ্যই ভিন্ন পরিস্থিতিতে সময় নষ্ট করার চেষ্টা থাকতেই পারে, কিন্তু তার একটা সীমা থাকা প্রয়োজন। আপনি ওই ছবিটা একটু আগে ছবিটা দেখছিলাম, হিম ক্যাপিয়ে মানে বল থ্রোইনে গেছে, তো হিম ক্যাপিয়ে বলটা নেবে কি নেবে না খুঁজছে, তো ফ্যাবিয়ান হার্জেলার বলটা তার দিকে ছুঁড়ে মারছে, তুমি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি থ্রোইনটা নাও। কিন্তু গতকালকে ব্রাইটন এবং আর্সেনাল ম্যাচের যিনি রেফারিং করেছেন, তিনি দুর্দান্ত একটা ম্যাচ কাটিয়েছেন। তিনি যতগুলো সাবস্টিটিউশন হয়েছে, আর্সেনাল চেয়েছিল যে সাবস্টিটিউশনের সময় কিছুটা সময় নষ্ট করি, আমি যেন পিচ থেকে প্লেয়ার হাঁটতে হাঁটতে, যখন ইয়োকেরেস বেরোচ্ছিলেন আর যেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরোয়, যাতে কাই হাভার্টস মাঠে নামতে নামতে একটু সময় আর্সেনাল নষ্ট করতে পারে। কিন্তু তিনি ওগুলো মেক শেয়ার করেছেন যে প্রত্যেকটা সাবস্টিটিউশনে যেন বিন্দু মাত্র সময় নষ্ট না হয়, নিয়ারেস্ট এক্সিট থেকে যেন প্লেয়ার এক্সিট নেয়। মানে আপনি সময় নষ্টের অনেক দোহাই দিতে পারবেন, কিন্তু এত কিছুর মাঝে এত সমালোচনা আর্সেনালের, মানে মিকেল আর্তেতা 22 বছরের ট্রফি খরা যিনি ঘোচাতে যাচ্ছেন আর্সেনালের হয়ে, তিনি কি আসলে তোয়াক্কা করেন? তিনি আসলে তোয়াক্কা করেন না। এই ম্যাচে বা যে কোনো ম্যাচে পয়েন্ট যেভাবেই আসুক, আর্সেনাল সেটা নিতেই প্রস্তুত। কি আশ্চর্য, মানে ফ্যাবিয়ান হার্জেলারের ওই প্রসঙ্গটা যখন তুলে ধরা হয়েছিল তার কাছে প্রেস কনফারেন্সে, তিনি বলছেন কি আশ্চর্য, আগের ম্যাচগুলোতে এমন অনেক কথা শোনা গেছে, দলের সব ফুটবলারকে আমি ভালোবাসি এবং যেভাবে আমরা লড়াই করি সেটাও, মানে মিকেল আর্তেতা যেভাবে তার দল লড়াই করছে, সময় নষ্ট করছে, যাই করছে, সেট পিস থেকে গোল আদায় করছে বা ডিফ্লেক্টেড শট দিয়ে গোল আদায় করছে, মিকেল আর্তেতা তোয়াক্কা করছেন না যে 3 পয়েন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসছে। তার কাছে, আর্সেনালের কাছে এখন ওইটাই ইম্পর্টেন্ট। আপনি ভালো খেলে এর আগের 3টা সিজন আপনি কোনো কিছু করতে পারেননি, সুতরাং ওই ভালো খেলার সংজ্ঞা বাদ দিয়ে আপনি দিন শেষে যদি জয় পান, এবং মরিনিওর ওই ডায়লগটা তো রয়েছে যে আপনি দিন শেষে ফুটবলে মানুষের স্কোর লাইনটাই মনে রাখে, আর্সেনালের ক্ষেত্রে মিকেল আর্তেতা সেই জিনিসটাই ফোকাস করতে চাইছেন। তবে একই সাথে আরো একটা ঘটনা কিন্তু প্রিমিয়ার লিগে হয়ে গেছে। মাইকেল ক্যারিক তিনি তার আন্ডারে, তার আমলে প্রথম ম্যাচটা হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড নিউক্যাসলের এগেইনস্টে 2-1 গোলে হারিয়েছে। 10 জনের নিউক্যাসলকে ম্যানচেস্টার ইউনাইটেড হারাতে পারলো না। গর্ডন প্রথমে গোল করলেন, এরপর কাসেমিরো সেইটা শোধ দিলেন, এরপর ওসুলা তিনি 96 মিনিটে তার সেই গোল।
ম্যানচেস্টার ইউনাইটেডকে এই মাইকেল ক্যারিকের আমলে প্রথম হারটা দিল, এবং এই মাইকেল ক্যারিক 2টা টার্মে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি কোচিং করাচ্ছেন, তার কিন্তু প্রথম হার, এর আগেও হারেনি, এবারও তিনি হারলেন। আর এই যে ক্যাসিমিরো যিনি ইকুয়ালাইজারটা দিয়েছিলেন, 36টা গোল ইনভলভমেন্ট তার ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর হয়েছে। মানে যেই ধরনের গোল ইনভলভমেন্ট একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে আপনি আশা করবেন না, তার থেকে অনেকটা বেশি ক্যাসিমিরোর কাছ থেকে পাওয়া গেছে। কিন্তু এই শেষ মুহূর্তের গোলটা একটা নেইল ইন দ্য কফিন হয়ে থাকবে। হ্যাঁ, অন্যদিকে অ্যাস্টন ভিলাকে 4 গোলে হারিয়ে দিয়েছে চেলসি। এই ছিল প্রিমিয়ার লিগের এই সপ্তাহের আপডেট। লিভারপুল হেরে গেছে আগের দিন, এটা একটা বড় আসলে ঘটনা।